হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে 2026 সিবিএসই ক্লাস 10 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বাংলার ক্রিয়েটিভ রাইটিং নিয়ে তোমরা অত্যন্ত চিন্তায় আছো। তোমরা বারবার আমাকে জানাচ্ছ অনুচ্ছেদ রচনা এবং এডিটোরিয়াল লেটারের ওপর একটা বিশেষ ভিডিও তোমাদের জন্য আনতে। আমি জানি যে ক্রিয়েটিভ রাইটিং কিন্তু একদিনে তৈরি হওয়ার বিষয় নয়, কিন্তু তবু আজকে তোমাদের জন্য আমি এমন একটা ভিডিও আনতে চলেছি বা দিতে চলেছি তোমাদের জন্য, যে ভিডিওটা তোমরা একবার দেখলে অন্ততপক্ষে এই বিষয় দুটো নিয়ে কিছুটা ধারণা নিয়েই কিন্তু এক্সাম হলে পৌঁছবে এবং তার জন্য একটা ছোট্ট প্রিপারেশন হলেও তোমরা একটা করে নেওয়ার সুযোগ পাবে। তাহলে চলো আমরা চলে যাই ক্রিয়েটিভ রাইটিংয়ের ক্ষেত্রে। প্রথমেই আমরা আসবো যেটা তোমাদের এডিটোরিয়াল লেটার বা তোমাদের সম্পাদকীয় পত্র, সেই বিষয়টায়। সম্পাদকীয় পত্রে তোমাদের 6 মার্কস থাকে, সেখানে 150 ওয়ার্ডসে তোমাদের লেটারটা লিখতে হয়। সেটা কিন্তু ফরম্যাট পার্টটা বাদ দিয়ে মেন পার্টের ক্ষেত্রে বলছি, ওয়ার্ড লিমিটের কথাটা। সেখানে তোমরা যে ফরম্যাটে লেটারটা লিখবে সেটা একটু প্রথমে বলে দিই। যে পেজটায় তুমি লেটারটা লিখছো তার একেবারে ওপরে ডান দিকে, তোমার পেজের ডান দিকে মাথায় রেখো, একেবারে টপে নিজের নাম, নিজের অ্যাড্রেস এবং সেটা লেখার পর একটা লাইন গ্যাপ দিয়ে লিখবে তারিখ, যে তারিখে লেটারটা লিখছো সেই তারিখ। তারপরের লাইনটা ছেড়ে দিয়ে তারপরের লাইনে একেবারে বাদিকে চলে এসো, যেখানে তুমি ডান দিকে লিখলে সেদিকে নয়, বাদিকে চলে এসো। বাদিকে লেখো মাননীয় সম্পাদক কমা, অথবা মাননীয় লিখে পরের লাইনে সম্পাদক লিখে কমা, একই ব্যাপার। মাননীয় সম্পাদক কমাটা লিখলে বেশি তাড়াতাড়ি লেখা হচ্ছে, অসুবিধা হচ্ছে না, এভাবে লিখতে পারো। আচ্ছা, এরপরে আনন্দবাজার পত্রিকা, তোমরা যে কোনো সংবাদপত্রের নাম লিখতে পারো। আমি আনন্দবাজার পত্রিকার পরের লাইনে আসছি, তার অ্যাড্রেসে 6 নম্বর প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7,00,009। এই যে অ্যাড্রেসটা, এটা সম্পূর্ণ লার্ন করে নাও। মানে তোমরা যে পত্রিকায় লিখতে চাইছো তার অ্যাড্রেসটা লার্ন করে নাও, তাহলে তোমাকে এক্সাম হলে গিয়ে কোনো রকম ভাবতে হবে না। আর যে নিজের অ্যাড্রেসটা লিখছো ওখানে নিজের নামটা কিন্তু ডেফিনেটলি বসাবে, কিন্তু অ্যাড্রেসটা হুবহু তোমার নিজের অ্যাড্রেস হতে হবে এমন কথা কিন্তু নয়। তুমি যে কোনো একটা অ্যাড্রেস নিজের মাথায় রেখে সেটা লিখে ফেলো। এবার যেটা বলবো মেন কথা, প্রত্যেকটার অ্যাড্রেসের ক্ষেত্রে তোমার অ্যাড্রেস হোক অথবা যে পত্রিকা সম্পাদকের অ্যাড্রেস হোক, সেখানে কিন্তু পিনকোডটা লিখতে ভুলবে না। আচ্ছা, এরপর পরের লাইনে চলে যাও, যেখানে তুমি লিখছো মানে ঠিক তার একটু এক লাইন ছেড়ে লেখো বিষয় বলে, একটু মাঝখানের দিকে, একেবারে মাঝখানে না, মানে যেখান থেকে শুরু করলে মাননীয় সম্পাদক তার থেকে একটু মাননীয়র পরের যে শব্দটা সম্পাদক যদি লিখে থাকো সেই জায়গা থেকে বিষয় শব্দটা লিখে একটা কোলন দাও, দিয়ে এক লাইনে অথবা খুব প্রয়োজন হলে, খুব বেশি হলে 2 লাইনের মধ্যে বিষয়টা লিখে ফেলো। বিষয় বলতে যে বিষয়টা নিয়ে তুমি সম্পাদককে চিঠিটা লিখতে যাচ্ছ, বিষয়টা লিখে আবার এক লাইন ছেড়ে দাও, দিয়ে তোমরা যেখানে মাননীয় লিখেছিলে সেই মাননীয়র তলায়, একেবারে বিষয়ের তলায় এক লাইন ছেড়ে মহাশয় শব্দটা লিখে, বা মহাশয় যাই লিখো না কেন, মহাশয় অথবা মহাশয় লিখে কমা দাও, দিয়ে তার তলার লাইন থেকে যেখানে মহাশয় শেষ করছো কমাটা আছে ঠিক সেখান থেকে লিখতে শুরু করো। ফার্স্ট লাইনটা আমি বলে দিচ্ছি, মনে রাখতে পারো, আমি আপনাদের সংবাদপত্রের একজন নিয়মিত পাঠক, এটা দিয়ে লেখা শুরু করলে এবার তোমাকে যে মূল বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয়টার কি, মানে কেন তুমি সংবাদপত্র সম্পাদককে চিঠি লিখছো, শুধুমাত্র সেই বিষয়টা নিয়ে ফার্স্ট প্যারাগ্রাফটা লিখে ফেলো। নেক্সট প্যারাগ্রাফে তুমি সমস্যাটার বর্ণনা করবে, বিষয়টার বর্ণনা করবে, যে বিষয়টা লিখেছো মানে যে কারণে চিঠিটা লিখছো বর্ণনা করছো। থার্ড প্যারাগ্রাফে তুমি একেবারে উপসংহার টানছো, সেখানে সংবাদপত্র সম্পাদকের কাছে একটা অনুরোধ রাখছো যে আমি আশা করছি যে আপনাদের সংবাদপত্রের দ্বারা এই বিষয়টা জনসাধারণের সম্মুখে বা প্রশাসনের সম্মুখে যেভাবে হোক আসবে, সবাই জানবে, তাতে করে আমরা এই বিষয়ের থেকে বা এই সমস্যা থেকে মুক্ত হব বা সকলে মুক্ত হবে, এই ধরনের একটা এন্ডিং দিয়ে একেবারে ডান দিকে যেখানে শেষ করবে, যেখানে এই যে লেখাটা শেষ করছে লাস্ট প্যারাগ্রাফটা, তার নিচের লাইনে একেবারে ডান দিকের তলায় ধন্যবাদান্তে অথবা ধন্যবাদ সহ, এখানে কোনো ইতি নয়, বারবার বলছি কোনো রকম ফর্ম্যাল লেটারের ক্ষেত্রে কিন্তু ইতি শব্দটা গ্রহণযোগ্য নয়। ইতি লেখা হয় ব্যক্তিগত পত্রে, তাও এখন ইতি ব্যবহার করা হয় না, সেটার কথা আমি আসছি না। যাই হোক, ধন্যবাদান্তে অথবা ধন্যবাদ সহ বলে পরের লাইনে তোমার নিজের সম্পূর্ণ নামটা লিখবে, ব্যাস এখানে তোমার লেটার সম্পূর্ণ। এবার নিজের নাম যেখানে লিখলে তার ঠিক নিচের লাইনে একেবারে বাঁদিকে যেখানে তুমি মাননীয় সম্পাদক লিখেছিলে তার ঠিক তলার দিকে আসবে, এসে একটা বক্স তৈরি করো, বক্সের ডান দিকের মাথায় ছোট্ট করে একটা রেক্ট্যাঙ্গেল শেপ দাও, সেখানে ডাক টিকিট লেখো, বাকি যে অংশটা পড়ে রইলো সেখানে যে অ্যাড্রেসটা মাননীয় সম্পাদক লিখে তুমি শেষ করেছিলে পিনকোড পর্যন্ত, সেই অ্যাড্রেসটা একেবারে সেম মাননীয় সম্পাদক থেকে কলকাতা
এত পর্যন্ত একেবারে ওইটুকু লিখে কলকাতা হোক বা যাই হোক তুমি যে পিনকোডটা লিখছো সেটা অ্যাড্রেস হিসাবে ওখানে পুট করো। এই হয়ে গেছে তোমাদের ফরম্যাট বা লেখার বিষয়, লেখার যে স্টাইল অফ রাইটিং যাকে বলে। এবার বলি 150 ওয়ার্ড মানে কিন্তু ডেটো 150 ওয়ার্ডে তোমাকে লিখতে হবে তা নয়, 150 ওয়ার্ডের ধারে কাছে লিখলেই হবে, কম বেশি হলে অসুবিধা হবে না। আর তোমাদের পজিটিভলি মাথায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, সহজ ভাষায় লিখবে, বেশি কঠিন ভাষা সাধু ভাষার প্রয়োজন নেই। আর ছোট ছোট বাক্য করবে, তবে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে। আচ্ছা, এবার কয়েকটা টপিক আমি তোমাদের জন্য রাখছি, যে টপিকগুলো এই মুহূর্তে যতটা পারবে একটু ছোট ছোট করে সার্চ করে দেখে নেবে, বা যাদের কাছে আমার পিডিএফ নোটস আছে এই টপিকগুলো আমি তাদের দিয়ে দিয়েছি, সেই টপিকগুলো তোমরা ভালোভাবে নিশ্চয়ই করে ফেলেছো। আর যারা করোনি তারা একবার রিড করে নাও। যারা মনে করছো এই টপিকগুলো হাতে পেলে তোমরা এই মুহূর্তে অন্তত কিছুক্ষণের মধ্যে দেখে নিলেও তোমরা কিছুটা লিখে আসতে পারবে, তাদের আমি পজিটিভলি বলবো পিডিএফটা পারচেস করতে। আর যারা মনে করছো পিডিএফটা পারচেস করার এখন সম্ভব নয়, করো না, কোনো সমস্যা নেই। তোমরা যে কোনো ওয়েতে শুধু টপিকের কয়েকটা পয়েন্টস জেনে রাখো, তাহলে তোমরা লেটার লিখে আসতে পারবে, কোথাও কোনো সমস্যা হবে না। যাই হোক, নাম্বার 1, গাছ কাটা, পুকুর বুঝিয়ে দেওয়া ইত্যাদি জনিত সমস্যা, যে বহুতল নির্মাণ, এর ফলে আমাদের সমাজে যে সমাজ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার উপরে কোনো একটা এডিটোরিয়াল লেটার সম্পাদককে লিখতে হতে পারে। নাম্বার 2, এটা প্রথমে নাম্বার 1 যেটা বলছি সেটা কিন্তু তোমরা লিখবে যে এই সমস্যাটা কিভাবে বেড়ে চলেছে। যে কোনো সমস্যা লিখলে তার সমাধানের উপায়টাও তোমাকে লিখতে হবে, এবং এই বিষয়ে সম্পাদক যদি একটু তুলে ধরে, মানে তার সম্পাদকে তার পেপারে যদি সংবাদপত্রে যদি তুলে ধরে, তাহলে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে, প্রশাসনও নড়ে চড়ে বসে, এটাই মেন বিষয়। নাম্বার 2, অতিরিক্ত প্লাস্টিক ব্যাগ ব্যবহারের ফলে আমাদের সমাজের যে ক্ষতিগুলো হচ্ছে সেই সংক্রান্ত একটা লেটার তোমাকে লিখতে হতে পারে, সেটাও কিন্তু একইভাবে সমস্যা এবং সমাধান। যাই হোক, সমাধানের জন্য তোমরা যে সংবাদপত্র সম্পাদককে চিঠি লিখছো, যে কোনো সম্পাদককে চিঠি লেখার অর্থ কিন্তু হচ্ছে, সংবাদপত্রকে চিঠি লেখার অর্থ হচ্ছে তার পেপারে বা তার সংবাদপত্র ওই নিউজটা যদি ছাপা হয় তাহলে কিন্তু জনসাধারণ বেশি পরিমাণে জানতে পারে, এবং প্রশাসনে কিন্তু ব্যাপারটা নিয়ে নড়ে চড়ে বসে, কাজ হয়, সেই কারণেই লেখা। কাজে প্রত্যেকটা বিষয়ে কিন্তু লেখার যে স্টাইলটা সেটা একই রকম থাকছে। যাই হোক, আমরা চলে যাব নাম্বার 2তে, অতিরিক্ত প্লাস্টিক ব্যাগ ব্যবহার এবং তার ভয়াবহতা, পরিবেশ কতটা ক্ষতি করছে। প্লাস্টিক ব্যাগ ব্যবহারের ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে, এই যে বন্যা বেড়ে যাচ্ছে, নর্দমাগুলো বুঝে যাচ্ছে, গাছ বা অন্যান্য পরিবেশের পক্ষে ক্ষতি হচ্ছে, আমাদের শ্বাসযন্ত্রের ক্ষতি হচ্ছে, বিভিন্ন রকম বিষয়গুলো লিখতে পারো। নাম্বার 3, অটো টোটো চালকের দুর্ব্যবহার সংক্রান্ত একটা যে কোনো এডিটোরিয়াল লেটার তোমাদের আসতে পারে, সেটা তোমরা তোমাদের যাতায়াতের পথের যে এলাকা সেই এলাকাটাকে কেন্দ্র করে লিখবে, বা চিঠির মধ্যে টপিক হিসেবে উল্লেখও থাকতে পারে সেরকমভাবে। নাম্বার 4, অতিরিক্ত মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারের ফলাফল ছাত্র জীবনে কিরূপ প্রভাব ফেলছে। এই ইন্টারনেট বা মোবাইল ফোন আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, আমরা জানি, সেটাকে এক লাইনে লিখে ফেলো। এরপর লেখো এটার ব্যবহারের খারাপ দিকগুলো, এই খারাপ দিকগুলো এখন বর্তমানে কিভাবে ক্ষতি করছে, এবং এই বিষয়ে যদি সমস্যা বা সমাধানের কোনো উপায় সংবাদপত্র বেশি করে প্রচার করে তাহলে সাধারণ মানুষ সচেতন হবে, সেই বিষয়টা নিয়ে একটা চিঠি লিখতে পারো। আচ্ছা, এরপরে আমি আসবো অনলাইন স্ক্যাম, যেটা তোমরা প্রায় শুনতে পাচ্ছ। আমরা অনলাইনে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করছি, বিভিন্ন রকমভাবে বিভিন্ন শপিং, বিভিন্ন কার্যকলাপ চালাচ্ছি, যেটা আমাদের প্রয়োজনে লাগছে, কিন্তু তার ফলে অনলাইন স্ক্যাম যেভাবে বেড়ে যাচ্ছে তাতে মানুষ খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংবাদপত্র যদি সাধারণ মানুষের জন্য এই স্ক্যামগুলো থেকে কিভাবে মানুষ উদ্ধার পেতে পারে, বা এই স্ক্যামগুলো যাতে না হয় তার জন্য কিভাবে সচেতনতা নিতে পারে, সেই বিষয়ে কিন্তু একটা ধারণা নিয়ে যাবে, সেই বিষয়টা লেটার রাইটিংয়ের ক্ষেত্রে উপযুক্ত একটা বিষয়। এরপরে আমরা চলে যাব নাম্বার 6, যথেষ্ট পরিমাণে লোকাল ট্রেন না থাকার জন্য, বা নির্দিষ্ট সময় না আসার জন্য, বা সময়ের গ্যাপটা বেশি হওয়ার জন্য তোমাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। নিত্যযাত্রীদের সমস্যা এবং তা থেকে প্রতিকারের উপায় হিসেবে সংবাদপত্র সম্পাদকই কিন্তু একমাত্র উপায় বা সহায়ক হিসেবে কাজ করতে পারে এখানে, যাতে করে প্রশাসক বা সরকার সেই বিষয়ে সচেতনতা অবলম্বন করে আমাদের সুবিধা হয়। নাম্বার 7-এ আমি আসবো যাত্রাপথে যানজট সমস্যা। এই যানজট সমস্যা তোমার এলাকায় তুমি কিভাবে প্রতিদিন দেখতে পাচ্ছ। এই যানজট সমস্যা রাস্তাঘাটের খারাপ অবস্থার জন্য হতে পারে, যানজট সমস্যা অটো রিক্সা সাইকেলের অতিরিক্ত ব্যবহারের জন্য হতে পারে। এই সমস্ত বিষয়ের একটা সাধারণ ধারণা নিয়ে এক্সাম হলে যেও। নাম্বার 8, আবর্জনা ফেলাজনিত সমস্যা, পরিবেশ দূষণ সংক্রান্ত যে সমস্যা আমাদের চারধারে দেখা যাচ্ছে, তাতে আমাদের
শব্দ, আমাদের বিভিন্ন বায়ু দূষণ বা বিভিন্ন রোগ শোক যে কীভাবে বাড়ছে সেই বিষয়ের একটা ধারণা তোমাদের নিয়ে যেতে হবে। নাম্বার 9, জল নষ্ট বন্ধ করা, অর্থাৎ তোমাদের যে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, মানে আমাদের পৃথিবীর যে অবস্থা পরিস্থিতি, তাতে জল সংরক্ষণ কিন্তু খুব প্রয়োজন। এবং এই নিত্য যে অপচয় হয় আমাদের জল, আমরা দেখি রাস্তাঘাটে বিভিন্ন খোলা ট্যাপ রয়েছে, আমরা ঘরেও আমরা প্রচুর পরিমাণে জল নষ্ট করি। এই ব্যাপারে যদি সংবাদপত্র সম্পাদকের সচেতনতামূলক একটা কিছু প্রকাশ করা হয়, তাহলে সাধারণ মানুষ বুঝতে পারে, সাধারণ মানুষ সচেতন হয়, এই বিষয় নিয়ে একটা চিঠি। এরপর নাম্বার 10-এ যাব, নারী নির্যাতন, খুন যখন জনিত সংবাদ প্রতিদিন সংবাদপত্রে আমরা দেখতে পাই। এর ফলে সাধারণ সমাজ বা ছাত্র সমাজ বা শিশু বিকাশের ক্ষেত্রে কিভাবে ক্ষতিগ্রস্ত, মানে ক্ষতি হচ্ছে আমাদের সমাজের, সেই ব্যাপারটার একটা ধারণা। মানে প্রতিদিন যদি আমরা এরকম নেগেটিভ বিষয় দেখতে থাকি, তাহলে আমাদের মানবিক বিকাশে উন্নয়ন হয় না, আমাদের কিন্তু ক্ষতির শিকার হয়। সেই জন্য আমরা নেগেটিভ থেকে পজিটিভ দিকটাও যদি পাশাপাশি দেখাই, বা সেদিকটা যদি প্রথম পাতায় না রেখে একটু ভেতরের দিকে ছোট করে দেখাই, তাহলে কিন্তু সুবিধা হয়। আমরা জানি এই খবরগুলো সাধারণ মানুষের সচেতনতার জন্য প্রয়োজন, কিন্তু এই খবরগুলোই যেন মানে সমস্ত খবর না হয়ে ওঠে, সেটার জন্য সংবাদপত্র সম্পাদককে একটা সচেতনতামূলক চিঠি তোমাকে লিখতে হবে। এই 10টা টপিক একটু মাথায় রেখো, একটু খেয়াল রেখো, তাহলে আমার মনে হয় যদি এর একটা ধারণা নিয়ে যাও, যে কোনো চিঠি আসুক না কেন তোমরা কিছু না কিছু লিখে আসতে পারবে বলে আমার নিশ্চিত বিশ্বাস। চলে যাবো তোমাদের প্যারাগ্রাফ রাইটিং বা অনুচ্ছেদ রচনা। এক্ষেত্রেও কিন্তু তোমাদের 150 ওয়ার্ডসের মধ্যে অনুচ্ছেদ রচনাটি লিখতে হবে। প্রথমে আমি বলবো অনুচ্ছেদ রচনা লেখার কতগুলো নিয়ম। অনুচ্ছেদ রচনা কিন্তু তোমাদের নর্মাল যে মানে এসে রাইটিং সেটার মতো নয়। অনুচ্ছেদ রচনার ইংলিশ টার্মটা খেয়াল করো, প্যারাগ্রাফ রাইটিং। দ্যাট মিন তোমাকে 1 প্যারাগ্রাফের মধ্যে লেখাটা সম্পূর্ণ করতে হচ্ছে। আমরা নর্মাল রচনা বড় করে যখন লিখি, ভূমিকা, উপসংহার বা বিষয়গুলোকে স্টেপ বাই স্টেপ প্যারাগ্রাফ ওয়াইজ, সেরকমভাবে এটা হচ্ছে না। তোমাকে একেবারে ডিরেক্ট ঘটনায় যেতে হবে, ডিরেক্ট বিষয়বস্তুতে ঢুকতে হবে, প্রত্যেকটা পয়েন্টস টাচ করে যেতে হবে। বেশি ব্যাখ্যা বা বর্ণনামূলক ঘটনা আমরা লিখবো না। বিশেষভাবে কোনো যদি কোটেশন তুলি বা কোনো কবিতা গানের লাইন তুলি বা কোনো বিশেষ লেখকের লেখা বা বড় মানুষের উক্তি লিখি, সেটা খুব কম, সামান্য 1 লাইন বা 2 লাইনের মধ্যে শেষ করতে হবে, বা খুব কম সংখ্যায় লিখতে হবে। কারণ ওই সামান্য 150 ওয়ার্ডসের মধ্যে যদি ওইগুলো বেশি করে ব্যবহার করি আমরা, তাহলে কিন্তু আমাদের তথ্য থেকে আমরা সরে যাব, আমাদের লেখা থেকে সরে যাব, মার্কস কমে যাবে। সে বিষয়টা মাথায় রাখতে ভুলবে না। আচ্ছা, এরপর বলবো তোমরা যখন রাইটিংটা স্টার্ট করছো, অবশ্যই টপিকের নামটা যেটা প্রশ্নপত্র দেওয়া থাকছে সেটা বড় বড় করে খাতার মধ্যে লিখবে, নাম্বারিং ঠিকঠাক করবে, আর আন্ডারলাইন করে দিতে ভুলবে না। আর প্রত্যেকটা পয়েন্টকে টাচ করে যাবে বর্ণনামূলক। এক্ষেত্রেও আমি বলবো তোমরা যদি মনে করো একবার পড়ে বা 2বার পড়ে বিষয়টা আয়ত্তে আনতে পারবে, যদি পড়ে আনতে পারো তবেই তোমরা আমাদের প্যারাগ্রাফ রাইটিং পারচেস করতে পারো। না হলে শুধু এই শেষের মুহূর্তে যারা অনেক টাইম লাগবে, একেবারেই হবে না, প্রচণ্ড টেনশন আছে, তাদের নেওয়ার দরকার নেই। যদি মনে করো টেনশন ফ্রিভাবে করতে পারবে, তাহলেই কিন্তু নিতে পারো। কারণ অত্যন্ত সহজ সরলভাবে আমি লিখে দিয়েছি, তোমাদের সুবিধা হবে আমি জানি, কিন্তু আমি কখনোই শেষ মুহূর্তে তোমাদের বলতে পারি না যে ওই প্যারাগ্রাফ রাইটিং নিলেই তোমাদের ভালো ফল হবে। তোমরা যদি পারবে মনে করো তবেই পারচেস করবে। আচ্ছা, এক্ষেত্রেও কয়েকটা টপিক আমি তোমাদের জন্য বলে দিচ্ছি। এক্ষেত্রে চিঠির মতো 10টা টপিকে আসতে পারছি না, একটু বেশিই হবে, কারণ এই ধরনের রচনা তোমাকে নির্দিষ্টভাবে লাগিয়ে দিতে পারা যাবে এমনটা আমি জোর দিয়ে বলতে পারি না। তবে হ্যাঁ, এই টপিকগুলো যদি তুমি দেখে যাও ভালোভাবে বা একটু সচেতনভাবে শিখে যাও, তাহলে পজিটিভলি তুমি কিছু না কিছু লিখে আসবে, এই ধারণা, এই বিশ্বাস আমি দিতে পারি। নাম্বার 1, ইন্টারনেট বা মোবাইলের ব্যবহার আমাদের ছাত্র সমাজকে কিভাবে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। এটার ক্ষেত্রে বারবার বলছি, এই ধরনের রচনা লেখার সময় তোমাকে পজিটিভলি কিন্তু ভালো দিকটাও 1 লাইন বা 2 লাইনে লিখে নিতে হবে, এরপর তোমাকে সমাধানে আসতে হবে। আচ্ছা, এরপর যেমন নাম্বার 2, মানব জীবনে দূষণ। সেই দূষণ বিভিন্ন রকম হতে পারে, বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, সব রকমের দূষণ, আমাদের মনের দূষণ, সবটাই হতে পারে। নাম্বার 3, বই আমাদের পরম বন্ধু হয়ে ওঠে। যে চারদিকে গ্রন্থাগার বন্ধ করে দেওয়া হচ্ছে, গ্রন্থাগার মানুষ আজকাল যায় না বলা যায়। এই ধরনের যে কোনো বিষয়ের উপর একটা যদি আসে অনুচ্ছেদ রচনা, সেটা যাতে লিখে আসতে পারো, তার জন্য বই পড়ার গুণাগুণ যেগুলো, বই পড়লে মানুষের কি কি হয় সেগুলো তোমাকে লিখতে হবে। বই পড়লে আমরা আমাদের কল্পনা শক্তির বিকাশ ঘটাতে পারি। বই পড়লে আমরা আমাদের নিজেদেরকে মানে অনেকটা যাকে বলে মনকে এক জায়গায় আনতে পারি। কারণ বই পড়তে গেলে কিন্তু একটা মনোযোগের দরকার হয়, যে মনোযোগটা আমরা আজকালকার ছাত্রছাত্রীদের মধ্যে অভাব লক্ষ্য করছি। ওই স্ক্রল করার ব্যাপারটা এসে গেছে, যার ফলে তাদের মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করি, তাদের মন কিন্তু অত্যন্ত চঞ্চল। বই পড়লে কিন্তু মনের স্থিতি আসে আর জ্ঞান হয়। সারা পৃথিবীকে এক হাতের মুঠোয় এনে দিতে গেলে বই কিন্তু খুব ভালো একটা বিষয়। যাই হোক, চলে যাব নেক্সট টপিক, গাছ বাঁচাও পৃথিবীর
সবুজের যে চাহিদা এর ওপর একটা আসতে পারে, গাছ কেটে ফেলা বা এই ধরনের একটা কিছু। অনলাইন ক্লাস, এটা বর্তমানের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। অনলাইন ক্লাস মানুষকে কত সুবিধা এনে দিচ্ছে তোমরা জানো। অনেক দূর দূরান্তের ছাত্রছাত্রীরা অনেক সহজে ভালো ভালো টিচারের কাছে পড়াশোনা করতে পারছে, তাদের যাতায়াতের সময়টা নষ্ট হচ্ছে না, তাদের আর্থিক বিষয়টাও যাতায়াতের যে খরচ হয় সেই খরচাটা বেঁচে যাচ্ছে। এই ব্যাপারটা লিখবে। সেই সময় সমস্যাও যে কিছু কিছু আছে, মনোযোগের অভাব আছে কিছু কিছু ছাত্রছাত্রী, ইন্টারনেটের যে কানেকশনের সমস্যা হয় সেটাও একটা সমস্যা। এই ধরনের সমস্যাগুলোও কিন্তু তোমাকে এক্ষেত্রে উল্লেখ করতে হবে খুব সংক্ষেপে একটা প্যারাগ্রাফের মধ্যে 150 ওয়ার্ডসে। নাম্বার 6, ভারতীয় মহিলা ক্রিকেটের ঐতিহাসিক জয়। এটা কিন্তু একটা সম্পূর্ণভাবে ইনফরমেটিভ রচনা। এটার জন্য তোমাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, সেটা তোমরা গুগলের সহায়তা নিয়ে একটু দেখে নিতে পারো। এরপরে যাবো আমরা নাম্বার 7-এ, স্কুল ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিন প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রেই হয়, আমি জানি। সেই স্কুল ম্যাগাজিনে কি কি থাকে, স্কুল ম্যাগাজিন কখন হয়, বছরে কবার হয়, এইসব বিষয়ে সেই স্কুল ম্যাগাজিন তোমার জন্য কতটা ভালো। কারণ স্কুল ম্যাগাজিনে তুমি তোমার প্রতিভাকে তুলে ধরতে পারছো, ছাত্রছাত্রীরা তুলে ধরতে পারছে, এর ফলে ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। তাছাড়া একসাথে কাজ করার যে মেন্টালিটি সেটাও কিন্তু গ্রো করে। তারপরে যাবো বাঙালির উৎসব। বাঙালির উৎসব বা দুর্গাপূজা বা অন্যান্য বিভিন্ন রকম উৎসব আছে। দুর্গাপূজায় আমি আসছি না, কারণ এই উৎসবটা কিন্তু সমগ্র ভারতের ক্ষেত্রে, সমগ্র ভারতে দুর্গাপূজাটা আমি বলতে পারবো না। দুর্গাপূজা সম্পূর্ণভাবে বিশেষভাবে পশ্চিমবঙ্গে, সেই জন্য দুর্গাপুজো ছাড়াও অনেক উৎসব আছে, সেসব সম্পর্কে একটা সাধারণ ধারণা নিয়ে যেও। এক্ষেত্রে বলি, যারা আমার পিডিএফ নোটস পারচেস করেছো তাদের কিন্তু আমি বাঙালির উৎসব দিইনি, কারণ এটা একটা সাধারণ টপিক, এটা বিভিন্ন জায়গা থেকে তোমরা খুঁজে পেতে পারো। আচ্ছা, চলে যাবো কোয়েশ্চেন পরের নাম্বার 8। প্রথম বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ, তার জন্য তোমাদের যে উৎকণ্ঠা, ভয়, টেনশন সমস্ত কিছু মিলিয়ে একটা যে কোনো অনুচ্ছেদ রচনা আসতে পারে। তার নাম কিন্তু অন্য হতে পারে। এরকম আমি যে কথাগুলো বলছি, যে নামগুলো বলছি, সেই নামটাই কিন্তু এক্সাম হলে ডিটো পাবে, এমনটা নাও হতে পারে। যাই হোক, এই প্রথম পরীক্ষার জন্য তোমার অভিব্যক্তিটা প্রকাশ করা, এই ধরনের লেখা তারাই চুজ করবে যারা একটু বানিয়ে লিখতে পারো বা আজকে প্রিপারেশনটা নিয়েছো তারাই। আচ্ছা, চলে যাবো নাম্বার 9-এ, বর্তমান সময়ের কোনো ভয়াবহ দুর্ঘটনা। এক্ষেত্রে আমি বলবো এটাও ইনফরমেটিভ রচনা। তোমরা অবশ্যই আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা সেটার প্রতি একটু নজর রাখো, সেটা একটু দেখে নাও গুগল সার্চ করে কি কি হয়েছে না হয়েছে। যারা আমার পিডিএফ নোটস নাও নি তাদের জন্য বলছি, সেখানে কিন্তু সমস্ত ইনফরমেশনটা পেয়ে যাবে, সেটা লার্ন করে নাও, বাকিটা তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 10, পরিশ্রমের সাফল্যের উপায়। পরিশ্রম যে কোনো বিষয়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট উপায়, সেটা আমরা সবাই জানি। পরিশ্রম করলে তার ফলটা নিশ্চয়ই আসবেই। কাজে পরিশ্রমটা মানুষের ক্ষেত্রে যে কোনো একটা সাফল্যের যে চাবিকাঠি হয়ে দাঁড়াতে পারে, তার উপর একটা অনুচ্ছেদ রচনা আসতে পারে। আমাকে ফিউচারের কথা চিন্তা করতে হবে না, আমাকে ফলাফলের কথা চিন্তা করতে হবে না। আমি পরিশ্রমটা যদি সঠিকভাবে দিই, আর সেক্ষেত্রে ছাত্র সমাজের জন্যই এই রচনা। ছাত্র সমাজে আমরা যদি সঠিকভাবে পরিশ্রম করি, আমাদের সমস্ত সময়ে সমস্ত কাজগুলো সঠিকভাবে করি, তাহলে এর ফলাফল কিন্তু সুদূর ভবিষ্যতে আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা আমরা নিশ্চিতভাবে জানি। এই ধরনের একটা রচনা তোমাদের আসতে পারে। বর্তমান অনলাইন শপিং যে কিভাবে আমাদের ঘরের মধ্যে এক কোণে ঠেসে দিয়েছে, সেটা তোমরা সবাই জানো। অনলাইন শপিং আমাদের অনেক সুবিধা হয়, আমরা যে কোনো সময় খুব সহজে জিনিসপত্র আনিয়ে নিতে পারি, কিন্তু এর ক্ষেত্রে যে কিছু অসুবিধাও আছে। আমাদের অনেক সময় ভুল বোঝানো হয়, আমরা দূর থেকে বুঝতে পারি না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়ির মানুষগুলো, যারা একটু বয়স্ক মানুষ, আগেকার দিনে দোকান বাজারে যেতেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আর দোকান বাজারে যাওয়া হয় না, অন্যান্য লোকের সাথে কথাবার্তা বলা হয় না। এটা একটা মানসিক সমস্যাও এনে দিচ্ছে। আমাদের যে বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হতো, সেটাও প্রায় বন্ধ হওয়ার জোগাড়। অনলাইন শপিংয়ের যে একটা আনন্দ, বাজারঘাট করার যে একটা আনন্দ আগেকার দিনে ছিল, সবাই মিলে, পরিবারের সবাই মিলে, সেই ব্যাপারটার কিন্তু কোথায় একটা খামতি এসে গেছে এই অনলাইন শপিংয়ে। সেই সমস্ত বিষয়টাই কিন্তু লিখতে হবে। সমস্ত ক্ষেত্রে এই ধরনের রচনার ক্ষেত্রে তোমাকে সমস্যা এবং সমাধান দুটোই লিখতে হবে। চলে যাবো পরের টপিকে, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে বিষয়টা, এটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, সেটা কতটা সুবিধা দিচ্ছে, কতটা অসুবিধা দিচ্ছে, বিশেষ করে এই যে স্ক্যামের ক্ষেত্রে কিংবা বিভিন্ন রকম অন্যায় সমাজের ক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনা কিভাবে এনে দিচ্ছে, সেগুলোও উল্লেখ করবে। ছাত্র সমাজ কিভাবে অন্য পথে চলে যাচ্ছে, সে ধরনের কথা তোমাকে লিখতে হবে। আবারও বলছি, ব্যাপারটা একটা প্যারাগ্রাফ 150 ওয়ার্ডস, খুব সংক্ষেপে ব্যাপারটা লিখবে। আজকে যদি তোমরা ছোটো ছোটোভাবে নিজেরা পয়েন্টস তৈরি করে নাও,
তাহলে দেখবে কালকে অনায়াসে লিখে আসতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তার পর আমি পরবর্তী টপিক দেব সাম্প্রদায়িকতা বা এই ধর্ম নিরপেক্ষ ব্যাপারটা, ধর্ম নিরপেক্ষতা। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে ধর্ম সাম্প্রদায়িক সমস্যা কতটা, বা মানুষ কীভাবে এর দ্বারা প্রভাবিত, বা ধর্ম নিরপেক্ষ থাকাটা কতটা প্রয়োজনীয়তা, সেই বিষয়ের একটা ধারণা নিয়ে যাবে। নাম্বার 14 জল সংরক্ষণ, যেটা আমি এই কিছুক্ষণ আগে লেটার রাইটিংয়ে বললাম। আজকের যুগের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় জল, কারণ তোমরা জানো যে পৃথিবীর বিভিন্ন জায়গায় জলের কীরকম সমস্যা তৈরি হচ্ছে এবং কেন তৈরি হচ্ছে, সেই বিষয়গুলো মাথায় রেখে তোমরা অবশ্যই লিখবে এই জল সংরক্ষণ কেন প্রয়োজন, কিভাবে প্রয়োজন। আচ্ছা, নাম্বার 15-এ যাবো শরীরচর্চা বা এই খেলাধুলা আমাদের ছাত্র জীবনের জন্য কিভাবে প্রয়োজন, মানে কেন প্রয়োজন। শুধুমাত্র যে বই পড়লেই আমাদের সব কিছু হয়ে যাবে তা নয়, আমরা যদি আমাদের শরীরটাই গঠন করতে না পারি তাহলে কিন্তু আমাদের সব কিছু বৃথা। এটাই হচ্ছে মূল বিষয়। ভ্রমণের উপযোগিতা, এটাও কিন্তু একটা বিষয়। আমরা যদি একটানা একঘেয়ে কাজের মধ্যে দিয়ে যাই তাহলে কিন্তু আমাদের কোনো কিছুতেই মন লাগবে না, কোনো কিছুই আমরা সাফল্য পাবো না, কারণ কাজটাকে আমরা ভালোবাসতে পারবো না। কিন্তু যদি আমরা মাঝে মাঝে একটু বেরিয়ে পড়ি, ভ্রমণে যাই, তাতে কিন্তু আমাদের মানসিক বিকাশ ঘটে, আমাদের একটু মুক্তি ঘটে। তার ফলে কী হবে, আবার ফিরে এসে আমরা কাজটা কিন্তু ভালোবেসে করতে পারবো। এইভাবে তোমাকে রচনাটা লিখতে হবে। এরপর বইমেলা। বইমেলা তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় হয় সেটা জানো, কিন্তু কলকাতা বইমেলাকে অবশ্যই তুলে ধরবে যদি বইমেলা জনিত কোনো রচনা আসে সেক্ষেত্রে। আর কলকাতা বইমেলার ডিরেক্ট আসলে তো তোমাকে সেটা লিখতেই হবে। সেক্ষেত্রে কিন্তু বর্তমান মানে এবছরের বইমেলার থিম, বইমেলার তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে যাওয়া, সেই সব বিষয়টা একটু মাথায় রাখবে। এরপরে আসবো স্মরণীয় ঘটনা, তোমার জীবনের সব থেকে স্মরণীয় কোনো একটা ঘটনা। সবাইকে আমি এটা বলবো যে তোমার স্কুল জীবনের স্মরণীয় ঘটনা একটা অবশ্যই তৈরি করে যাবে, তাতে করে তুমি যে কোনো স্মরণীয় ঘটনার ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। যদি ডিরেক্ট স্কুল জীবনের স্মরণীয় ঘটনা আসে সেক্ষেত্রেও তুমি লিখতে পারবে। চলে যাবো পরের টপিকে, তোমার দেখা কোনো বাংলা চলচ্চিত্র বা মুভি। এক্ষেত্রে তোমাদের বিভিন্ন চলচ্চিত্র হতে পারে। বাংলা চলচ্চিত্র যেহেতু আমরা আজকাল দেখি না, মানে ছেলেমেয়েরা দেখেই না, সেই জন্য কিন্তু এই ধরনের রচনা দেওয়া, কাজে এই ধরনের রচনাগুলো তোমরা অবশ্যই শিখে যাবে। এক্ষেত্রে বলি, অনেকেই মনে করো চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা মানে ওই চলচ্চিত্রের গল্পটা কি, মানে ওই মুভিটার গল্পটা কী ছিল। দ্যাট ইজ নট। ওই মুভিটার গল্পটাই কিন্তু শুধুমাত্র মানে লিখলে চলবে না। একটা মুভিকে ভালো বলতে গেলে শুধুমাত্র তার গল্প নয়, তার নির্দেশনা মানে ডিরেকশন, তার অভিনয়, তার সেখানে ব্যবহৃত গান, চিত্র প্রকল্প, তাছাড়া গ্রাফিক্সের ব্যবহার, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা মুভি। কাজে একটা মুভি বা একটা চলচ্চিত্র শুধুমাত্র তার গল্পের গুণেই দাঁড়িয়ে থাকে না, সেই চলচ্চিত্রের সিঙ্গার যারা গান গাইছে সমস্ত কিছু মিলে। কাজে এই সমস্ত পয়েন্টগুলো তোমাকে মাথায় রেখে লিখতে হবে, কিন্তু খুব সংক্ষেপে, এটা মাথায় রেখো। চলে যাবো নাম্বার 20, লাস্ট। এক্ষেত্রে লাস্ট পয়েন্ট, প্লাস্টিক ব্যবহারের সমস্যা। এটা কিন্তু বর্তমান সভ্যতা বা সভ্য জগতের একটা গুরুতর সমস্যা। সেই কারণেই আমি লেটারের ক্ষেত্রেও এটা বললাম, আবার রচনার ক্ষেত্রেও এটা বলছি। আশা করছি প্রত্যেকটা টপিক তোমাদের খুব হেল্প করবে এক্সাম হলে। আমি জানি সময় অত্যন্ত কম, তবুও তোমরা যারা এতক্ষণে মোটামুটি সিলেবাসটা একটু গ্রিপে নিয়েছো তারা পারলে একবার এই রচনাগুলোর দিকে একবার চোখ বুলিয়ে যাও। আর আবারও বলছি, যদি ইনফরমেটিভ রচনায় হাত দাও তাহলে কিন্তু ইনফরমেশন নিয়ে তবে লিখবে, আদারওয়াইজ ওই ধরনের রচনা লিখবে না। তাহলে চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি কালকের এক্সাম তোমাদের প্রত্যেকের খুব খুব ভালো হবে। ভালো থেকো।